আমরা মেমোরি করছিলাম তো। কতটা করেছিলাম? স্যার আপনি যেটা থেকে জয়েন করে লিখছেন সেই ওটা স্যার মিউট করে দিন। দুটোই মিউট করা? ও, এটা মিউট করা নেই। আচ্ছা, সরি। আচ্ছা, আমরা সেকেন্ডারি মেমোরি বলছিলাম, তাই তো? সেকেন্ডারি মেমোরিতে আমরা কোনো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করেছিলাম, তারপর ক্যাশ ম্যাপিং এ চলে যাব। সেকেন্ডারি মেমোরি কোনো অঙ্ক করিয়েছিলাম আগের দিন? স্যার আপনি শুধু একটা অঙ্ক করিয়েছিলেন আমাদের। কি বলতো, কি করিয়েছিলাম? স্যার একটা অঙ্ক করিয়েছিলেন যেটার মধ্যে স্যার ম্যাক্সিমাম স্টোরেজ ডেন্সিটি। স্যার অ্যাকচুয়ালি ম্যাথের কোশ্চেনটা আমার লেখা নেই স্যার। আচ্ছা আচ্ছা, নাম্বার অফ সারফেস, তারপর ইনার ডায়ামিটার, এক্সটার্নাল ডায়ামিটার, এটা দিয়ে করেছিলাম। না স্যার, ইনার ডায়ামিটারের ওটা না স্যার। নাম্বার অফ ডিস্ক, নাম্বার অফ সেক্টর পার সাইড। হ্যালো, অমিতা, মনে আছে লাস্ট দিন কি করেছি? সঙ্গীতা পাঠালি? হ্যাঁ স্যার, পড়াশোনা করা হয়নি তাতে। ওই তো, হ্যাঁ, এইটা প্রবলেমটা। ঠিক আছে, এই বুঝেছিলি তো? আগের দিন বোধহয় সলভ করিয়েছিলাম তো প্রবলেমটা। তাহলে আমি পরের পার্টে যাব। হ্যাঁ স্যার, সলভ করে বুঝিয়ে দিয়েছিলেন। আচ্ছা, এখানে একটা কথা শুধু বলে রাখি। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা একটুখানি বলে রাখি, সেটা হচ্ছে হার্ড ডিস্কের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা ইনার মোস্ট ডায়ামিটার থাকে, একটা একদম আউটার মোস্ট ডায়ামিটার থাকে, দুটো, এবং মাঝে যতগুলো এরকম ট্র্যাক থাকবে এদের প্রত্যেকেই কিন্তু টোটাল ডেটা কিন্তু সেম ধরবে। এবার ভাব, আমি ধরে নিলাম ডি হচ্ছে আমার ডেটা পার ট্র্যাক, ডি হচ্ছে ডেটা পার ট্র্যাক। এবার এইটা ইনার ডায়ামিটারটা স্মল, ও সরি, এটা ক্যাপিটাল ডি বোঝো না, ডেটা পার ট্র্যাক, এটা ইজ ইকুয়াল টু, আমি বলছি ধর সাপোজ এম, আর এটা হচ্ছে স্মলার ডি, স্মল ডি ডায়ামিটারটা, এটা ডায়ামিটারটা, আর ক্যাপিটাল ডি হচ্ছে আউটার ডায়ামিটারটা। তাহলে সার্কামফারেন্স ভেতরেরটার কত হবে? ইনার ট্র্যাকটা সার্কামফারেন্স কত হবে? পাই ডি, পাই ইন্টু স্মল ডি, আর আউটারেরটা হচ্ছে পাই ইন্টু ক্যাপিটাল ডি। ডেফিনেটলি পাই ইন্টু স্মল ডি লেস দ্যান পাই ইন্টু ক্যাপিটাল ডি হবে। এবার দুটোর মধ্যেই যদি সেম অ্যামাউন্টের ডেটা ধরে তাহলে ডেটা ডেন্সিটি একটার হবে এম ডিভাইডেড বাই পাই স্মল ডি, আর একটার হবে এম ডিভাইডেড বাই পাই ইন্টু ক্যাপিটাল ডি। অবভিয়াসলি এইটা কিন্তু তোর মোর দ্যান দিস ওয়ান।
ক্লিয়ার? তাহলে m বাই পাই ইন্টু ক্যাপিটাল ডি যদি আমরা বলি সেটা কিন্তু লেস দেন m ডিভাইডেড বাই পাই ইন্টু স্মল ডি হবে। তার মানে এই ট্র্যাকটার কিন্তু ডেটা ডেন্সিটি এটার থেকে অনেক বেশি হয়। ক্লিয়ার? এবার একটা যদি আরপিএম গিভেন থাকে, এটা যদি আরপিএম গিভেন থাকে, তাহলে একটা রেভলিউশন করতে কত সময় লাগবে সেটা আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ধর আমার বলে দেওয়া আছে আরপিএম আর হচ্ছে আরপিএম, এটা মানে হচ্ছে 1 মিনিটে এটা আর বার টোটাল রোটেশন করে। তাহলে একবার রোটেশন করতে কত সময় নেবে? 1/r সেকেন্ড। যদি আমি এটাকে সেকেন্ড ধরি, তাহলে 1/r সেকেন্ড নেবে একটা রোটেশনের জন্য। তাহলে একটা রোটেশনে এর মধ্যে যতটা ডেটা আছে পুরোটা ট্রান্সফার করতে পারে। ক্লিয়ার? তাহলে এর মধ্যে কত ডেটা আছে? m বলেছি আমরা বিট পার ট্র্যাক, তাহলে m বিট ডেটা ট্রান্সফার করছে 1/r সেকেন্ডে। সো 1/r সেকেন্ডে ট্রান্সফার করে m বিট অর বাইট যেটাই দেয়া থাকবে। তাহলে এক সেকেন্ডে কত হবে? r ইন্টু m, এত বিট বা বাইট বা এমবি যাই থাকুক সেই অ্যামাউন্ট ডেটাও ট্রান্সফার করবে। সো ডেটা ট্রান্সফার রেট হচ্ছে এইটা। ক্লিয়ার? এইটা কিন্তু ওই অঙ্কগুলোর সঙ্গে জুড়ে দেওয়া থাকে, মোস্টলি এগুলো জুড়ে দেওয়া থাকে যে ফাইন্ড দ্য ডেটা ট্রান্সমিশন স্পিড, যেখানে আরপিএম ধর আগের প্রবলেমটা যেমন দেওয়া ছিল যে আরপিএমটা 3600 আরপিএম, তার মানে 60 সেকেন্ডে 3600 বার রোটেট করছে। তাহলে একটা ট্র্যাকে যতটা ডেটা করবে ওই টাইমে মানে একটা রেভলিউশনে কিন্তু ও পুরো ডেটাটাকে ও ট্রান্সফার করে দিতে পারে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য প্রবলেম। এই ধরনের প্রবলেম কিন্তু দেওয়া হয়। ওকে, আমরা নেক্সট আসছি সেটা হচ্ছে যে আমরা আগের দিন বলেছিলাম যে প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি, এখানে কি হয়, সেকেন্ডারি মেমোরি সরাসরি প্রসেসরকে ডেটা সেন্ড করতে পারে না। তাহলে ডেটাটা সেন্ড করবে কি করে? অ্যাকচুয়ালি ডেটা সেন্ড করে প্রাইমারি মেমোরিকে আগে সেন্ড করে, প্রাইমারি মেমোরি থেকে ডেটাটাকে আবার কিন্তু সেকেন্ডারি মেমোরিতে পাঠানো হয়। এছাড়া কিন্তু ডিরেক্টলি ডেটা এরা সেন্ড করতে পারবে না। এটা কিন্তু একটা কনস্ট্রেন্টস বলতে পারি আমরা, যে সেকেন্ডারি মেমোরির কনস্ট্রেন্টস, যে সেকেন্ডারি মেমোরি সরাসরি কিন্তু ডেটা প্রাইমারি মেমোরিতে সেন্ড করতে পারে না। বেশ, এবারে আমরা জানি যে ভন নিউম্যান আর্কিটেকচারে একটা কথা বলা হয়েছিল, যে ভন নিউম্যান আর্কিটেকচারে বলা হয়েছিল data এবং instruction should be stored in the same memory. That is the statement for the von Neumann architecture. কিন্তু এইটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে কিছু সমস্যা তৈরি হয়, যেটাকে আমরা বলি বটলনেক অফ দা ভন নিউম্যান আর্কিটেকচার। এই বটলনেকটাকে ওভারকাম করা হয় কি করে? বটলনেকটাকে ওভারকাম করা হয় একটা ইন্টারমিডিয়েট বাফার মেমোরি দিয়ে। ঠিক আছে? তাহলে ইন্টারমিডিয়েট বাফার মেমোরি বলতে আমরা বেসিক্যালি কি মিন করছি? ইন্টারমিডিয়েট বাফার মেমোরি বলতে বেসিক্যালি আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে যে প্রসেসর এবং প্রাইমারি মেমোরি এইটার মাঝে একটা মেমোরি থাকবে, যে মেমোরিটা বেসিক্যালি একটা বাফারের মতন বিহেভ করবে। তার মানে টেম্পোরারিলি ডেটা ও হোল্ড করবে এবং সেখান থেকে ডেটা ও ট্রান্সফার করতে পারবে প্রসেসরকে। তাহলে এই মেমোরিটাকে, বাফার মেমোরিটাকে আমরা বলি ক্যাশ মেমোরি। ঠিক আছে? এই মেমোরিটাকে আমরা বলছি দিস ইজ দ্য ক্যাশ মেমোরি। তাহলে ক্যাশ মেমোরি লোকেশনটা কোথায়? বেসিক্যালি এইটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি আর এইটা হচ্ছে প্রাইমারি মেমোরি, যেটাকে আমরা এই মুহূর্তে র্যাম বলে ইউজ করব, র্যাম। আর এইটা হচ্ছে প্রসেসর, মিউপি মানে হচ্ছে মাইক্রোপ্রসেসর। তাহলে যখন ডেটা যাবে সেকেন্ডারি মেমোরি প্রাইমারিকে পাঠাবে, প্রাইমারিকে পাঠাবে, কিন্তু বারবার প্রাইমারি মেমোরি থেকে ডেটাটাকে তুলে আনা এটা কিন্তু অনেক বেশি টাইম কনজিউমিং ব্যাপার। সেই জন্য কি করা হয়, এটার মাঝে আর একটা মেমোরি ইউজ করা হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ক্যাশ মেমোরি। ক্লিয়ার? এইটা হচ্ছে ক্যাশ। ক্যাশ মেমোরি পজিশনটা হচ্ছে ইন বিটুইন প্রসেসর এন্ড র্যাম। ওকে, নাও ক্যাশ মেমোরির ক্ষেত্রে আমরা কতগুলো জিনিস জানতে হবে। ক্যাশ মেমোরি প্রথম বললাম যেটা ভন নিউম্যান আর্কিটেকচারে বটলনেকটাকে ওভারকাম করে, এক নম্বর। নাম্বার 2, ক্যাশ মেমোরিতে কি করে হয়? ক্যাশ মেমোরিতে বেসিক্যালি কিন্তু ডেটাটা র্যাম থেকে গেল বা প্রাইমারি মেমোরিতে গেল, সেখান থেকে প্রসেসরে গেল। কিন্তু একটা খুব কমন প্রশ্ন অ্যাজ এরকম বলা হয় না, মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ডেটাটা ক্যাশ মেমোরির মধ্যে স্টোর থাকে। অ্যাকচুয়ালি ডেটা ক্যাশ মেমোরির মধ্যে স্টোর থাকতে পারে না।
যেটা হয় সেটা হচ্ছে কিছু রেফারেন্স হোল্ড করা থাকে। রেফারেন্স বলতে অ্যাড্রেস রেফারেন্স, ক্লিয়ার? কারণ যখন কোনো ডেটা সার্চ করা হয় তখন কিন্তু পুরো ডেটা ধরে সার্চ করা হয় না, এটা কিন্তু বেসিক্যালি একটা রেফারেন্স ধরে সার্চ করা হয় যাতে তাড়াতাড়ি ওখান থেকে ডেটাটাকে খুঁজে পাওয়া যায়। তাহলে এইটাকে আমরা বলছি বেসিক্যালি ক্যাশের কনসেপ্ট। এখানে আর একটা কথা আমি বলে দিই, যেটা আমরা একটু বাদেই বলবো, সেটা হচ্ছে যে প্রসেসর যখন কোনো অ্যাড্রেস করে সেই অ্যাড্রেসটা কিন্তু আমরা বলি লজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে? আর এই অ্যাড্রেসটা, এটা প্রসেসর জেনারেটেড অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে কিন্তু কনভার্ট করতে হয় ফিজিক্যাল অ্যাড্রেসে, ফিজিক্যাল অ্যাড্রেসে। তাহলে এই কনভার্সনটাকে আমরা বলি অ্যাড্রেস বাইন্ডিং। ক্লিয়ার? এই অ্যাড্রেস বাইন্ডিংটাও কিন্তু একটা টাস্ক অফ দা ক্যাশ মেমরি। আমি আসছি একটু বাদে, এটা আসবো। প্রথম বলি যেটা, সেটা হচ্ছে যে ক্যাশের একটা পারফরমেন্স ফ্যাক্টর। ক্যাশ পারফরমেন্স ফ্যাক্টর বলতে বেসিক্যালি আমরা যেটা মিন করি, দ্যাট ইজ হিট রেশিও। ক্লিয়ার? হিট রেশিও হচ্ছে বেসিক্যালি ক্যাশ পারফরমেন্স। আমরা এখানে পারফরমেন্স বলতে কি বুঝি? আমরা বলি না যে 10% পারফরমেন্স, 20% পারফরমেন্স, 80% পারফরমেন্স। এই পারফরমেন্স মানে হচ্ছে হাউ গুড আ ক্যাশ ইজ বিহেভ, কত ভালোভাবে একটা ক্যাশ বিহেভ ইউজ করতে পারছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ক্যাশ পারফরমেন্স। এর মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে হিট রেশিও। না, হোয়াট ইজ হিট রেশিও? হিট রেশিও বেসিক্যালি হচ্ছে যে নাম্বার অফ ইনস্ট্রাকশন প্রেজেন্ট ইন ক্যাশ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন এক্সিকিউটেড অর ফেচ। আবার বলে দিই, এটা হচ্ছে নাম্বার অফ, কেন লিখছি সেটাও আবার ডিফাইন করব, নাম্বার অফ ইনস্ট্রাকশন present in cache divided by total number of fetch by executed। ঠিক আছে? আচ্ছা, এখানে ব্যাপারটা কি, যখন প্রসেসর কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে তখন কি হবে, ইনস্ট্রাকশনটাকে প্রথম ফেচ করতে হবে। কারণ আমরা এটাকে অ্যাকর্ডিং টু রিস্ক আর্কিটেকচার আমরা বলি এইগুলো কতগুলো মাইক্রো ইনস্ট্রাকশন এক্সিকিউটেড হয়। এই মাইক্রো ইনস্ট্রাকশন গুলোর মধ্যে প্রথম হয় ইনস্ট্রাকশন ফেচ। IF মানে হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ। The first one is instruction fetch, এক নম্বর। 2 নম্বরে কি আসবে, নেক্সট হচ্ছে ডিকোড ইনস্ট্রাকশন। যে ইনস্ট্রাকশন গুলোকে ফেচ করা হয় তারা সব কিন্তু এনকোডেড ফর্মে থাকে। ঠিক আছে? সেটাকে যতক্ষণ না পর্যন্ত ডিকোড করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না যে কি এক্স্যাক্টলি করতে হবে, সেইটাকে আমরা বলি ডিকোড ইনস্ট্রাকশন। থার্ড স্টেপে কি হবে, আমরা বলি অপারেন্টকে ফেচ করতে হবে, অপারেন্ট ফেচ। অপারেন্ট ফেচ। ফোর্থ কি হবে, ফোর্থ যেটা হবে সেটা হচ্ছে এক্সিকিউশন। আর ফিফথ কি হবে, রাইট ব্যাক। এইটা যখনই কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউশন চলছে তখনই কিন্তু এই 5টা স্টেপ কন্টিনিউয়াস চলছে। প্রথম ইনস্ট্রাকশনটা এলো, এমন একটা ফর্মে এলো যেন একটা ইজিবিজি ফর্মে, কিছুই বোঝা যাবে না। এবার এটাকে যখন ডিকোড করলাম তখন আমরা দেখি এই ইনস্ট্রাকশনটার মধ্যে 3টে অংশ থাকে। ঠিক আছে? যখনই কোনো ইনস্ট্রাকশন, এগুলো কিন্তু সব আমি বলছি রিস্ক আর্কিটেকচার, কারণ সিস্ক আর্কিটেকচার বন্ধ হয়ে গেছে। তাহলে রিস্ক আর্কিটেকচারের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখবো যে ইনস্ট্রাকশনের মধ্যে 3টে অংশ থাকে। কি কি?
একটাকে আমরা বলি অপকোড, নেক্সট হচ্ছে অপারেন্ড, আর থার্ড যে পার্টটা থাকে তাকে বলি মোড। কি বললাম? অপকোড, অপারেন্ড, মোড। অপকোডটা কি? ধর আমি লিখছি অ্যাড R1 R2, এখানে এই অ্যাডটা হচ্ছে অপকোড, ঠিক আছে? অপারেন্ট কে R1 আর R2 দুটো হচ্ছে অপারেন্ট। মোড এখানে আমি দেখাচ্ছি না, মোড হচ্ছে কি ধরনের অ্যাড্রেসিং মোড সেটাকে আমরা মোড বলি। তাহলে এই তিনটে অংশ প্রত্যেকটা ইনস্ট্রাকশনের মধ্যে কিন্তু থাকবে। কি কি বললাম? অপকোড থাকবে, অপারেন্ট। অপকোড মানে হচ্ছে কি করতে চাইছি, আর অপারেন্ট মানে হচ্ছে যার উপরে অপারেশনটা পারফর্ম করবে। ক্লিয়ার? এই হচ্ছে বেসিক্যালি অপকোড এন্ড অপারেন্ট। তাহলে ডিকোড করার পর বোঝা যায় যে কি করতে হবে, তারপরে এইগুলোকে ফেচ করা হয়, টেনে আনা হয় যে যার উপর অপারেশনটা হবে, তারপরে এক্সিকিউট করা হলো, তারপর রাইট ব্যাক। এই রাইট ব্যাক মানেটা কি? রাইট ব্যাক মানে হচ্ছে যেখান থেকে নিলাম সেইখানে আমার ডেটাটাকে স্টোর করতে হবে বা রিরাইট করতে হবে, সেটাকে আমরা বলি রাইট ব্যাক। তাহলে এই পাঁচটা অপারেশন কন্টিনিউয়াস চলছে যতবার এক্সিকিউশন হচ্ছে। এবারে যখন প্রসেসর কোন একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করবে, যখন ফেচ করছে ইনস্ট্রাকশনটা, ও প্রথম কিন্তু অপারেন্টকে ফেচ করে ক্যাশ মেমোরি থেকে। কারণ আমরা একটু আগে বলে দিয়েছি যে প্রসেসরের সব থেকে নিয়ারেস্ট মেমোরি হচ্ছে ক্যাশ মেমোরি, তাহলে ও প্রথম এসে ক্যাশ মেমোরিতে সার্চ করবে। যদি এটা এখানে অ্যাভেলেবেল হয়, ওয়েল এখান থেকে ডেটা চলে যাবে, আদারওয়াইজ ও কিন্তু র্যাম কে সার্চ করবে। যদি র্যামে পাওয়া যায় তাহলে র্যাম থেকে ক্যাশে একটা কপি আসবে এবং এখানে প্রসেসর একটা যাবে। আদারওয়াইজ ইয়ে থেকেই কি বলে তোর র্যামে যদি পাওয়া না যায় তখন সেকেন্ডারি মেমোরি সার্চ করা হয়। এটাকে তখন আর সেকেন্ডারি মেমোরি আমরা তখন বলি না, তখন এটাকে আমরা ভার্চুয়াল মেমোরি বলি। সেই কনসেপ্ট আমরা পরে আসবো। তাহলে এই হচ্ছে বেসিক্যালি দ্য সিকোয়েন্স অফ এক্সিকিউশন, সিকোয়েন্স অফ সার্চিং। প্রথম ক্যাশ মেমোরি সার্চ করা হয়, ক্যাশ মেমোরিতে পেয়ে গেলে ভালো, না পাওয়া গেলে র্যামে গেল, র্যামে পেলে তাহলে র্যাম থেকে ক্যাশে হয়ে প্রসেসরে চলে গেল। যদি র্যামে না পাওয়া যায় তখন সেকেন্ডারি মেমোরি সার্চ করা হবে, এবং যখন সেকেন্ডারি মেমোরি সার্চ করে ডেটা পাওয়া যাবে তখন সেকেন্ডারি মেমোরি থেকে একটা কপি র্যামে আসবে, র্যাম থেকে একটা কপি ক্যাশে যাবে, ক্যাশ থেকে একটা কপি প্রসেসরে যাবে, মানে সবাইকার কাছে ডেটাটা থাকবে। তো এই রকম ভাবে যায়। এবারে ধর যখন কোনো একটা এক্সিকিউশন হবে, প্রসেসর কিছু একটা সার্চ করছে, যদি সেটা ক্যাশের মধ্যে খুঁজে পাওয়া যায় তাহলে আমরা বলবো ক্যাশ হিট করলো, যদি না পাওয়া যায় তাহলে বলবো ক্যাশ মিস করলো। আবার বলছি, যদি পাওয়া যায় তাহলে আমরা তাকে বলবো ক্যাশ হিট করলো, যদি না পাওয়া যায় তাহলে বলবো ক্যাশ মিস করেছে। তাহলে আমরা এখানে হিট রেশিও ডিফাইন করছি নাম্বার অফ ইনস্ট্রাকশন প্রেজেন্ট ইন ক্যাশ ডিভাইড বাই টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন। ধর আমি বললাম 10টা ইনস্ট্রাকশন এক্সিকিউট করেছি, তার মধ্যে 8টা আমি ক্যাশে পেয়েছি, তাহলে হিট রেশিও কত হবে? হিট রেশিও উইল বি 8/10। ক্লিয়ার? তার মানে 4/5। 4/5 হচ্ছে আমার হিট রেশিও, মেবি ইট ইজ পয়েন্ট সামথিং। তো এইটাকে আমরা বলছি দিস ইজ হিট রেশিও। এইবার এখানে দুটো খুব বেসিক কনসেপ্ট বলে দিই। এক, যতগুলো ইনস্ট্রাকশন সার্চ করছে তার সবকটা যদি আমি ক্যাশে পেয়ে যাই সেটা আমি বলবো হিট রেশিও আমার 1 এসে যাবে, কারণ এগুলো তো সবই ডিভাইড করে পয়েন্টে আছে। তাহলে ম্যাক্সিমাম হিট রেশিও কত হতে পারে? ম্যাক্স 1। আর মিনিমাম কত হতে পারে? মিনিমাম হিট রেশিও সেটা হচ্ছে 0। তার মানে কি একটা ইনস্ট্রাকশনও ক্যাশের মধ্যে পাওয়া গেল না। ক্লিয়ার? কি বললাম? যদি যে কটা সার্চ করছে সবকটাই যদি পেয়ে যাই তাহলে আমি বলবো আমার হিট রেশিও 1। যতগুলো সার্চ করছি একটাও যদি আমি না পাই ক্যাশের মধ্যে তাহলে আমি বলবো সরি এটা আমরা বলি এইটা। তাহলে 0 লেস দ্যান h লেস দ্যান 1। ক্লিয়ার? তাহলে হিট রেশিও এটার মধ্যে লাই করবে। অনেক বইতে কিন্তু এটা দেয়া থাকে 0 লেস দ্যান ইকুয়াল টু h লেস দ্যান ইকুয়াল টু 1, দ্যাট ইজ অ্যাবসার্ট।
H never be equal to 0, H never be equal to 1 যদি হতো তাহলে আমার 10% এফিশিয়েন্ট বা 0% এফিশিয়েন্ট হয়ে যেত মেশিনটা, যেটা কোনোটাই সম্ভব নয়। একটাও পাওয়া যাবে না, এটাও যেমন অ্যাবস্ট্রাক্ট হতে পারে না, আবার সবকটা পাওয়া যাবে এটাও হতে পারে না। আমাদের এখানে বলে দিই যে আমরা যখন এরকম ভাবে সার্চ করি, কোন একটা এলিমেন্টকে আমি সার্চ করছি, তখন সার্চ করার জন্য আমরা বলে দিলাম একটু আগেই যে প্রথম সার্চ করবে কোথায়, ক্যাশ মেমোরিতে সার্চ করবে। এবার এই সার্চিং এর জন্য কিন্তু একটা সময় যায় বা একটা সময় দরকার লাগে। তাহলে সার্চ করলো, সার্চ করে যদি দেখা গেল যে সেটা পাওয়া গেল, তাহলে আমার কেবলমাত্র ওই মেমোরিটা সার্চ করতে যে সময়, সেই সময়টা দিলেই হয়ে যাবে। যদি সেটা ক্যাশ মেমোরির মধ্যে না পাওয়া যায়, তাহলে আমাকে আবার র্যাম সার্চ করতে হবে। তাহলে র্যাম সার্চ করার জন্য আবার সময় লাগবে। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা অ্যাভারেজ অ্যাক্সেস টাইম ফাইন্ড করতে চাই। অ্যাভারেজ অ্যাক্সেস টাইম বলতে বেসিক্যালি আমরা কি মিন করছি? অ্যাভারেজ অ্যাক্সেস টাইম মানে হচ্ছে আমরা যদি একটা গড় করি, তাহলে আমার এই টাইমটা কত হতে পারে। লোক আমরা এখানে ধরে নিচ্ছি আমার হিট রেশিও ইজ ইকুয়াল টু এইচ। তার মানে আমার টোটাল 100টার মধ্যে এইচ সংখ্যক ইনস্ট্রাকশন আমি ক্যাশে পেয়ে যাচ্ছি। তাহলে পাচ্ছি না কত, যেহেতু আমরা হিট 1-এর থেকে কম হবে, সুতরাং ম্যাক্সিমাম হিট যেহেতু 1 হতে পারে, তাহলে পেলাম না কটা, যেটাকে আমরা বলি মিস রেশিও। দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইচ। ঠিক আছে, হিট যদি এইচ হয় তাহলে মিস হবে 1 মাইনাস এইচ। ঠিক আছে, কারণ এটা যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু 1 আসতে পারে, সেই জন্য এটা আমরা 1 মাইনাস এইচ করি মিস। এবার দেখ, আমি যে এইচ সংখ্যক ইনস্ট্রাকশন পেলাম, সেটা তো আমি ক্যাশ সার্চ করেছি বলে আমার এই সংখ্যক ইনস্ট্রাকশন আমি পেয়ে গেছি। তাহলে আমি ধরে নিচ্ছি আমার ক্যাশ অ্যাক্সেস টাইম is equal to suppose TC, আর main memory access time is equal to TM। তাহলে আমার দেখ, এই সংখ্যক ইনস্ট্রাকশন যে আমি পাচ্ছি, তার জন্য আমি কতটা টাইম স্পেন্ড করছি, H ইন্টু টিসি। আমি এইচ সংখ্যক ইনস্ট্রাকশন যে পেয়েছি, তার জন্য আমি যে টাইম স্পেন্ড করছি সেটা হচ্ছে এইচ ইন্টু টিসি। বেশ, আর আমি যে পেলাম না কটা, আমি পেলাম না যে কটা, সেটা হচ্ছে যে 1 মাইনাস এইচটা আমি পেলাম না। তাহলে সেটার জন্য কি হচ্ছে, আমি সার্চ করলাম, ক্যাশ মেমোরি সার্চ করলাম বলে জানতে পারলাম যে সেটা কিন্তু আমার এই মেমোরির মধ্যে নেই। তাহলে সেটা কটা, সেটা হচ্ছে 1 মাইনাস এইচটা। তাহলে এই 1 মাইনাস এইচ এর জন্য কিন্তু আমার দুটো সময় নষ্ট হচ্ছে, একটা টি ক্যাশ মেমোরিও সময় যাচ্ছে, একটা টি মেন মেমোরিও টাইম নিচ্ছে। তাহলে এই দুটো সার্চ করার পর আমি জানতে পারছি যে আমার ইনস্ট্রাকশন গুলো ক্যাশে নেই, মেন মেমোরি থেকে উঠে যাচ্ছে। তাহলে এই যে টাইমটা আমি পেলাম, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য টি অ্যাভারেজ। তাহলে আমাদের যদি বলি যে মেন মেমোরি অ্যাক্সেস বা ক্যাশ অ্যাভারেজ অ্যাক্সেস টাইম কত হবে, তাহলে দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাভারেজ অ্যাক্সেস টাইম। ক্লিয়ার? তাহলে অ্যাভারেজ অ্যাক্সেস টাইম, হিট রেশিও শুধু নয়, ক্যাশ অ্যাক্সেস টাইম, এবং যদি সবকটা ইনস্ট্রাকশন মেন মেমোরিতেও থাকবে এটাও তো কনফার্ম নয়, কারণ কিছু ইনস্ট্রাকশন আমার মেন মেমোরিতেও প্রেজেন্ট নেই বা অ্যাবসেন্ট আছে। ইন দ্যাট কেস আমাকে সেকেন্ডারি মেমোরি অ্যাক্সেস করতে হবে। তখন সেটারও কিন্তু আরেকটা রেশিও তৈরি করতে হয়, সেটা হচ্ছে এটা যেমন ক্যাশ হিট রেশিও, ওটা হচ্ছে মেন হিট রেশিও বা মেন মেমোরি হিট রেশিও। সেইখান থেকে কিন্তু আবার একটা টাইম আমার ইউজ করতে হবে, একটা হচ্ছে মেন মেমোরি অ্যাক্সেস এর জন্য শুধু, আর একটা মেন মেমোরি এবং তোর সেকেন্ডারি মেমোরি অ্যাক্সেস এর জন্য। সুতরাং এটা তখন আর একটু এক্সটেন্ডেড হয়। আমাদের এই পর্যন্ত এখন এই মুহূর্তে লাগবে, সেটা আমি এটা বলে রাখলাম। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাভারেজ অ্যাক্সেস টাইম। ক্লিয়ার? তাহলে অ্যাভারেজ অ্যাক্সেস টাইম আমাদের এটা। এবারে আমি যদি বলি যে আমি পারফরমেন্স ইনক্রিজ করতে চাইছি, যে সিপিইউ ক্যাশ মেমোরি পারফরমেন্স ইনক্রিজ করতে চাইছি, সো হোয়াট ইজ দ্য প্রসেস ফর ইনক্রিজিং দ্য পারফরমেন্স?
অ্যাকচুয়ালি যদি আমি ক্যাশ পারফরমেন্স ইনক্রিজ করতে চাই, তার জন্য আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে হিট রেশিওকে ইনক্রিজ করতে হবে। সো হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়ে টু ইনক্রিজ দ্য হিট রেশিও? দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওয়ে হচ্ছে টু ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য ক্যাশ। ধর আমার 100টা ইনস্ট্রাকশন দরকার লাগবে পুরো প্রোগ্রামটা এক্সিকিউট করার জন্য। আমি প্রথমে একটা ক্যাশ নিয়েছি যার মধ্যে 10টা করে ম্যাক্সিমাম ধরে, তাহলে আমার প্রথম 10টা গেল, তারপর আবার 10টা গেল, তারপর আবার 10টা গেল, এরকম ভাবে আমি 10 বারে নিয়ে আমি এক্সিকিউট করালাম। আর একটা হলো কি, আমি এমন একটা ক্যাশ নিলাম যেখানে 50টা করে ইনস্ট্রাকশন ঢুকে যাবে, তাহলে আমার দুবারে হয়ে যাবে, প্রথমবার 50 যাবে, তারপরে আবার 50 যাবে। তাহলে যদি বেশি আমাকে ছোট ছোট পেজকে নিয়ে যেতে হয়, সরি যদি ছোট পেজের ব্যাপারটা তোরা জানিস না এখনো, যদি ছোট ছোট পার্টে ভাগ করে আমাকে যদি মেমোরি গুলোকে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু আমার মিস হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যাবে, এবং যত বেশি মিস বাড়বে তত কিন্তু এর এফিসিয়েন্সি কমতে আরম্ভ করবে বা পারফরমেন্স কমে যেতে থাকবে। তাহলে আমার ফার্স্ট গোলটা কি? ফার্স্ট গোল, ইফ উই নিড টু ইনক্রিজ দ্য হিট রেশিও, উই নিড টু ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য ক্যাশ। কিন্তু এখানেও কিন্তু কিছু সমস্যা থাকে। কিরকম সমস্যা? যদি আমি ক্যাশ রেশিও, ক্যাশটাকে খুব বেশি পরিমাণে বাড়িয়ে ফেলি, সেক্ষেত্রে কিন্তু ডেটা সার্চ করতে গিয়েও সময় কিন্তু অনেক নষ্ট হয়ে যাবে। তাহলে সেই কারণে কিন্তু এখানে আর একটা কনসেপ্ট দরকার লাগে, সেটা হচ্ছে এখানে একটা অপটিমাম সেট আপ নিতে হয়। অপটিমাম মানে হচ্ছে যে আমি যদি মনে করি, ধর আমি হিট রেশিও, এদিকে বলছি হিট রেশিও আর এদিকে বলছি সাইজ অফ ক্যাশ। এখানে আমি এটার সঙ্গে হিট যত দিচ্ছি, আমার হিট রেশিও ডেফিনেটলি আমার ইয়েটা হচ্ছে, সাইজ অফ ক্যাশ যত বাড়ছে, সরি সাইজ অফ ক্যাশ যত বাড়ছে আমার, তত আমার হিট রেশিও কিন্তু বেড়ে যাচ্ছে। সো অলমোস্ট ইট ইজ আ লিনিয়ারলি লাইন। কিন্তু যদি আমরা অ্যাক্সেস টাইম কে বলি, ধর আমরা বললাম যে আমার সাইজ অফ ক্যাশ আর অ্যাক্সেস, আমি কিন্তু অ্যাভারেজ অ্যাক্সেস টাইম বলছি না, অ্যাক্সেস টাইম মানে ক্যাশ অ্যাক্সেস টাইম যদি বলি, তাহলে কি হবে? আমি যত আমার সাইজ বাড়াচ্ছি, ক্যাশ অ্যাক্সেস টাইম কিন্তু আমার বাড়ছে, ঠিক আছে? কিন্তু আমার এরকম একটা সময় আসবে যে যখন দেখা যাবে, সরি এটাকে অ্যাক্সেস টাইম না বলে আমি যদি এফিসিয়েন্সি বলি, তাহলে দেখবো এটা বাড়ছে, বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম হবে, তারপরে দেখা যাবে কিন্তু আবার কমতে আরম্ভ করেছে। তাহলে এই জায়গাটাকে যদি আমি ব্যবহার করি, আই ক্যান গেট দ্য বেস্ট রেজাল্ট। এই জায়গাটাকে যদি আমি ব্যবহার করি, এটাকে আমরা বলি অপটিমাম একটা ওয়ে। ক্লিয়ার? দরকার নেই এত, এগুলো সব ডিজাইন পার্টে চলে যায়। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ক্যাশের মধ্যে এক্স্যাক্টলি হয়টা কি, ঠিক আছে? অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে, আমরা একটু আগে বললাম যে ক্যাশ মেমোরির মধ্যে বেসিক্যালি কিছু ম্যাপিং ফাংশন থাকে। এখন প্রশ্ন হচ্ছে ম্যাপিং ব্যাপারটা কি। এখানে বলে দিই, সিপিইউ যে অ্যাড্রেস জেনারেট করে সেই অ্যাড্রেসটা কিন্তু ভার্চুয়াল অ্যাড্রেস। এখানে কি কি থাকে? এখানে থাকে একটা পেজ নাম্বার থাকে, পেজ নাম্বার থাকে, এবং তার করসপন্ডিং একটা অফসেট থাকে, ঠিক আছে? বেশ, এবার আমি এখানে একটুখানি আর একটা জিনিস একটু বললে নি, নাহলে এখানটা গন্ডগোল হবে। এই যে বলছি পেজ নাম্বার, পেজ নাম্বারের ব্যাপারটা কি? ধর আমি 3টে প্রোগ্রাম এক্সিকিউট করব। এইটা একটা প্রোগ্রাম, এটাকে আমি বলছি প্রোগ্রাম এ। দুটোই ধরি, আমি এটা ধরছি প্রোগ্রাম বি। এই প্রোগ্রামটাকে আমি কতগুলো ভাগে ভাগ করেছি, এরকম ছোট ছোট টুকরো, যেটা আমি ক্যাশ মেমোরির মধ্যে নিয়ে যেতে চাইছি। এটা হচ্ছে আমার ক্যাশ, এটা হচ্ছে আমার, এই এক একটা টুকরোকে আমরা বলি পেজ। পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4। এখানে আমি ধর এই প্রোগ্রামটা ছোট প্রোগ্রাম, এখানে আমার লাগছে পেজ 1, পেজ 2, পেজ 3। এইটা, এই 4টে পেজ হচ্ছে প্রোগ্রাম এর, এখানে 3টে পেজ হচ্ছে প্রোগ্রাম বি। এখানে আমার ম্যাক্সিমাম হয়তো 3টে কি 4টে পেজ ঢুকবে, আমি ধরে নিই 3টে পেজ আমার ঢুকবে। তাহলে এই যে এখানে নিয়ে আসছি আমি, এইগুলোকে তখন কিন্তু আমরা বলবো যেটা, সেটা হচ্ছে যে এখানে এক্স্যাক্টলি নিয়ে আসবো। এখানে এবার আমি একটু কনসেপ্টটাকে চেঞ্জ করছি। এই যেগুলো আমি বললাম, এইটা হচ্ছে ফ্রেম। আমি পেজ বলছিলাম, দিস ইজ ফ্রেম। ফ্রেম ব্যাপারটা কি আমি বলে দিই। আমি অরিজিনালি প্রোগ্রামটাকে যেখানে রাখছি, ঠিক আছে, সেটাকে আমরা বলছি ফ্রেম। আর এখান থেকে এখানে তুলে আনছি, ধর আমি এখান থেকে 1 নম্বরটা তুলে এনেছি, 2 নম্বরটা তুলে এনেছি, এখান থেকে 1 নম্বরটা তুলে এনেছি।
তাহলে এইগুলোকে আমরা বলবো পেজ। এটা হচ্ছে পেজ 1, এটা পেজ 2, এটা কিন্তু পেজ 1। প্রশ্ন হচ্ছে এটা 1 অফ এ, এটা 1 অফ বি, এটা 2 অফ এ, এরকম হবে। তাহলে এইখানে কি আছে, এইখানে কিন্তু বেসিক্যালি একটা রেফারেন্স আছে, এখানে কিন্তু এর থেকে বেশি কোনো ইনফরমেশন নেই। ইনফরমেশনটা কিন্তু এখান থেকে এখানে গেলে তবে কিন্তু অরিজিনাল ডেটাটা পাবো। তাহলে এইগুলোকে আমরা বলছি ফ্রেম, এইগুলোকে বলছি পেজ। আর এই পুরো এরিয়াটাকে আমরা বলছি এটা হচ্ছে কি বলে তোর ফ্রেম স্পেস, এটাকে বলছি পেজ স্পেস। দরকার নেই এত কিছু। এই অ্যাড্রেসটা কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস, এটা কিন্তু অরিজিনালি যেখানে ডেটাটা আছে, এইটা কিন্তু লজিক্যাল, এটা কিন্তু অরিজিনালি নেই। অ্যাকচুয়ালি এইটা এখানে একটা কি ম্যাপিং ফাংশন থাকে, এখান থেকে গেলে তবে আমি এটা পাবো। কোথায় এটা আছে সেটা, এগুলো সব কন্টিগুয়াস মেমরি অ্যালোকেশন হয় বা নন কন্টিগুয়াস হয়, এত এখন জানার দরকার নেই। তাহলে এবার সিপিইউ যে অ্যাড্রেসটা জেনারেট করলো, এই অ্যাড্রেসটাকে আমরা বলছি লজিক্যাল অ্যাড্রেস। এই লজিক্যাল অ্যাড্রেসটা থেকে কেবলমাত্র আমি পেজ নাম্বার পাবো, ফ্রেম নাম্বার পাবো না। এইটা করা হয় কি এবারে, এইবার এখানে কি হয়, আমার একটা থাকে, কি বলে তোর ক্যাশ মেমোরির মধ্যে একটা টেবিল থাকে, সেই টেবিলের মধ্যে কোন পেজ কত নম্বর ফ্রেমকে ধরেছে সেটা লেখা থাকবে। তার মানে এটা থাকবে পেজ, এটা থাকবে ফ্রেম। তাহলে এখানে একটা ফ্রেম ধর এইটা ম্যাচ করলো এইটার সঙ্গে, ঠিক আছে? তাহলে এর করসপন্ডিং যে ফ্রেম নাম্বারটা, এখানে ধর এটা পি আছে, এটা ধর এফ আছে, এই এফটাকে তুলে নিয়ে আসা হবে। এসে এখান থেকে কি হবে, এখানটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ফ্রেম, এটা হচ্ছে অফসেট। এই অফসেটটা এখান থেকে এখানে আসবে, আর এইখান থেকে শুধু ফ্রেম নাম্বারটা উঠে আসবে। তাহলে এই অ্যাড্রেসটাকে আমরা বলবো এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে? এইবার কি হবে, প্রাইমারি মেমোরির মধ্যে র্যামের মধ্যে আমার ডেটাটা অরিজিনালি আছে। তাহলে এইখান থেকে কি হবে, অফসেট ব্যাপারটা কি, প্রাইমারি মেমোরির মধ্যে একটা রেফারেন্স থাকে। যেমন আমরা ল্যান্ডমার্ক বলি না, একটা বিরাট বড় এরিয়াতে ঢুকে তুই যদি কোনো একটা বাড়ি খুঁজতে যাস, দেখবি খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট। কিন্তু একটা ওয়েল নোন কোনো পার্ট, সেখান থেকে কতগুলো, তার বললো যে তার সামনে একটা স্কুল আছে, কি একটা ক্লাব আছে, বা অন্য একটা কোনো গভর্নমেন্ট অফিস আছে, তার থেকে 3টে বিল্ডিং পড়ে, বা তার থেকে দেখবি আমরা এরকম একটা রেফারেন্স বলি, এটাকে ল্যান্ডমার্ক বলি আমরা। ঠিক সেরকম এইখানে একটা ল্যান্ডমার্ক রাখা হয়, তার থেকে এই যে অফসেটটা বলছি, এতটা অফসেট করলে আমি যেটা খুঁজছি সেটা আমি এখানে পেয়ে যাবো। তার মানে কি, এগুলো সবই কিন্তু সার্চিং টেকনিকটাকে এনহ্যান্স করার জন্য কিন্তু আমরা করি। সার্চিং টেকনিক এনহ্যান্স করা মানে we need to search more amount of data within a very short time interval, that is enhancement, আর কিছু না। সেইটা করার জন্য কিন্তু আমরা এই ধরনের এত কিছু টেকনিক করি। এই যে টেবিলটা তৈরি করছি, এটাকে আমরা বলি পিএমটি, পেজ ম্যাপ টেবিল। ক্লিয়ার? এইটাকে আমরা বলছি পেজ ম্যাপ টেবিল। এইটা বেসিক্যালি এটা কিন্তু বেসিক্যালি একটা ম্যাপিং ফাংশন। ঠিক আছে? কাকে কে ম্যাপ করছে, পেজের সঙ্গে ফ্রেমকে ম্যাপ করছে। এটা হচ্ছে পেজ, এটা হচ্ছে ফ্রেম। ঠিক আছে? এইদিকে একটা সেট থাকে, এদিকে একটা সেট থাকে, এই সেটটা এই সেটের এলিমেন্টকে ম্যাপ করে। ঠিক আছে? তাহলে এইটাকে আমরা বলছি ডোমেন, এটাকে আমরা বলছি কোডোমেন। কোডোমেন, ক্লিয়ার? তাহলে ডোমেন আর কোডোমেনের মধ্যে আমরা এটা ম্যাপিং করছি। এই ম্যাপিং ফাংশনটা এখানে করা থাকে, আর কিচ্ছু না। ঠিক আছে? এইবার প্রশ্ন হচ্ছে যে ক্যাশ মেমোরিতে আমি কত রকম ভাবে করতে পারি, ম্যাপিং করতে পারি। এই যে বলছি না, ক্যাশ ম্যাপ করছে, ক্যাশ ম্যাপটা করছেটা কি, এই যে পেজ ম্যাপ টেবিলটা তৈরি করছে, এই পেজ ম্যাপ টেবিলটা তৈরি করতে গেলে বেসিক্যালি আমাদের 3টে টেকনিক থাকে। ঠিক আছে? কি কি, এগুলোকে আমরা এক একটা, প্রত্যেকটা কিন্তু এক একটা ম্যাপিং টেকনিক। এই ম্যাপিং টেকনিকের মধ্যে একটা হয় যেটাকে আমরা বলি অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং।
ম্যাপিং আছে যেটাকে আমরা বলি স্টেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর ব্যাপারটা কি? অ্যাসোসিয়েটিভ ম্যাপিং হচ্ছে যে যেখানে একটা পার্টিকুলার অ্যাড্রেস বলে দেওয়া থাকবে, সেই অ্যাড্রেসে গেলে সরাসরি আমি ডেটাটা পেয়ে যাবো। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। ঠিক আছে, একটা এক্স এ একটা অ্যাড্রেস তাকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কি হয়, এখানে হচ্ছে সিপিইউ একটা অ্যাড্রেস জেনারেট করে, সিপিইউ একটা অ্যাড্রেস জেনারেট করলো। এই অ্যাড্রেসটা কিন্তু আমরা নর্মালি দেখি যেটা, সেটা হচ্ছে 16 বিট একটা অ্যাড্রেস। এটা লেখার দরকার নেই, এটা মেশিন টু মেশিন ভ্যারি করে। তাহলে এখান থেকে এবার কোথায় যাবে? এখান থেকে যেটা যাবে সেটা হচ্ছে ইনপুট রেজিস্টারে। এখানে কি থাকবে? এখানে একটা অ্যাড্রেস থাকবে, আর এদিকে যেটা থাকবে সরাসরি ডেটা থাকবে। তাহলে এই যে ইনপুট ইয়েটা রেজিস্টারটা বলছি, ইনপুট রেজিস্টারের মধ্যে আমি কিন্তু একটা অ্যাড্রেস সেন্ড করতে পারি এবং সেখান থেকে আমি সরাসরি ডেটাটাকে ট্রান্সফার করে দিতে পারি। এই হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। আমি এখানে ছোট্ট করে এটা সম্বন্ধে একটুখানি লিখছি, এটা মনে রাখ যে দিস ম্যাপিং use the fastest and most flexible mapping method in which both address and data of the memory word are stored. আচ্ছা, এটাকে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাকে বলি যে ফুল অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, কাপে যাওয়ার কিছু নেই। ফুল অ্যাসোসিয়েটিভ আর অ্যাসোসিয়েটিভ দুটো কিন্তু একই মানে ইমপ্লাই করে, দুটোই কিন্তু সেমই জিনিস। বেশ, আর এখানে আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে বা মেরিট আমরা দেখি, অবশ্যই সেখানেও কিন্তু কিছু ডিমেরিটও থাকে। আমরা যদি বলি মেরিট, এই ম্যাপিং এর মেরিটটা কি? প্রথম যেটা সেটা হচ্ছে এটা কিন্তু ভীষণ ভাবে মানে খুব ফাস্ট ডেটা রিট্রিভ করতে পারে। ঠিক আছে, এটা কিন্তু ডেফিনেটলি একটা মেরিট। তাহলে আমরা এখানে বলতে পারি যে ইজি ইমপ্লিমেন্টেশন, স্যার কপিটাকে একটু উপরে করুন স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইজি ইমপ্লিমেন্টেশন হচ্ছে আমার প্রথম মেরিট। আর সেকেন্ড মেরিটটা কি? সেকেন্ড মেরিট হচ্ছে ভীষণ ফাস্ট। এটা হচ্ছে মেরিট। বাট ডিমেরিট, ডেফিনেটলি সেখানে কিছু ডিমেরিটও আছে।
প্রথম ডিমেরিট বলি এক্সপেন্সিভ। এটা ইমপ্লিমেন্ট করা কিন্তু ট্রিমেন্ডাস ভাবে এক্সপেন্সিভ হয়ে যায়, ঠিক আছে? মেনলি এটা এক্সপেন্সিভই হয়, এখানে আর অ্যাজ সাচ ডিমেরিট আমার কিছু মনে পড়ছে না। এক্সপেন্সটাই এখানে বেসিক্যালি মেন ডিমেরিট। ঠিক আছে, নেক্সট আমরা যেটা আসছি দ্যাট ইজ ডাইরেক্ট ম্যাপিং। ডাইরেক্ট ম্যাপিং কনসেপ্টটা কি? ডাইরেক্ট ম্যাপিং কনসেপ্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে কি হয়, প্রসেসর যে অ্যাড্রেস জেনারেট করে সেই অ্যাড্রেসের যা সাইজ হয় আর অরিজিনালি যে অ্যাড্রেস সার্চ করি তাদের সাইজের মধ্যে কিন্তু একটা হেরফের থাকে বা ডিফারেন্স থাকে। ব্যাপারটা কিরকম? অ্যাকচুয়ালি আমরা ধরে নিচ্ছি সিপিইউ জেনারেটেড অ্যাড্রেস এটা হচ্ছে সাপোজ 2 টু দি পাওয়ার n, তার মানে n বিটের অ্যাড্রেস, n বিটস অ্যাড্রেস। এখানে কি হয়, প্রসেসর কিন্তু যেটা ইয়ে করে, সরি সিপিইউ জেনারেটেড অ্যাড্রেসটা হচ্ছে m বিট বলছি, 2 টু দি পাওয়ার m, এটাকে আমি m বলছি, m বিট অ্যাড্রেস। কিন্তু আমরা যদি ইয়ে বলি, কি বলে তোর, যদি আমরা বলি যে আমরা ক্যাশ মেমোরিতে, অ্যাকচুয়ালি কি হয়, সিপিইউ জানে যে ক্যাশ মেমোরি এবং প্রাইমারি, ক্যাশ মেমোরি বলে সিপিইউ কিন্তু আলাদা করে কিছু চিনতে পারে না। ও জানে যে আমার প্রাইমারি মেমোরিটাই হচ্ছে এটা। তাহলে সেই অ্যাড্রেসটা কত বলেছি, 2 টু দি পাওয়ার m বা 2 টু দি পাওয়ার n, যা ইচ্ছা লেখা যায়। তাহলে এই অ্যাড্রেসটাকে আমি এত অ্যামাউন্ট, তার মানে আমার m বিটের কিন্তু অ্যাড্রেস কে দিচ্ছে, সিপিইউ জেনারেট করছে। কিন্তু ক্যাশ সাইজ এটা কত? ক্যাশ সাইজ হয় 2 টু দি পাওয়ার সাপোজ n আছে, ঠিক আছে? তার মানে আমি যদি ক্যাশ থেকে একটা ডেটাকে সার্চ করতে চাই তাহলে তার অ্যাড্রেসের লেন্থ হবে n বিট। তাহলে ক্যাশ অ্যাড্রেস ইজ n বিটস। সবসময়তেই n কিন্তু লেস দেন m হয়। সমস্যাটা কোথায় গেল? সিপিইউ জেনারেট করলো একটা পেল্লায় বড় অ্যাড্রেস, সিপিইউ জেনারেটেড অ্যাড্রেস হচ্ছে আমার n বিট, না m বিট ধরেছি আমরা, m বিট। এত বড় একটা অ্যাড্রেস আমি সিপিইউ জেনারেট করেছে, ঠিক আছে? এবারে আমার n বিট লাগছে কোথায়? আমার n বিট লাগছে কিন্তু ইয়ের জন্য, কি বলে তোর, সিপিইউ, কি বলে এটা, ক্যাশ মেমোরির জন্য আমার কত লাগছে? আমার n বিট লাগছে। তাহলে এখানে পড়ে রইল আমার m মাইনাস n বিটস, এটা হচ্ছে এতটা। এই যে ঘটনাটা ঘটলো এইটাকে আমরা বলি ট্যাগ এন্ড ইন্ডেক্স। এই পার্টটাকে আমরা বলছি ট্যাগ আর এই পার্টটাকে আমরা বলছি ইন্ডেক্স। এই অ্যাড্রেস জেনারেট করতে গেলে নরমালি আমরা দুটো পার্টে এটাকে ভাঙি। একটা পার্টকে আমরা বলছি ট্যাগ আর একটা পার্টকে আমরা বলছি ইন্ডেক্স। তাহলে এখানে দুটো অংশ, ওয়ান ইজ ট্যাগ, আনাদার ইজ ইন্ডেক্স। ডেটা যখন স্টোর হবে বা ডেটা যখন প্রথম সার্চ করবে তখন কিন্তু এই অ্যাড্রেস গুলোকে কি করা হয়, ইন্ডেক্স পার্টটাকে বাইরে রাখা হয়, ট্যাগ ফিল্ড ধরে কিন্তু সার্চ করা হয়। সুবিধা কি, ধর একটা 12 বিটের নাম্বারকে মেলাতে বললাম, তুই কিন্তু পুরোটা ধরে মেলাবি না বোকার মতো। কি করবি, প্রথমে 4টে বিট মেলালি, যদি মেলে তাহলে তারপরেরটায় যাবি, আদারওয়াইজ ওখান থেকে স্কিপ করে পরেরটায় চলে আসবি, কারণ একটা বিট যদি না মেলে তার মানে আমার পরেরটা মেলানোর দরকার নেই। ঠিক সেই জন্য এখানে করা হয় কি, এই যে ট্যাগ ফিল্ডটা, এই ট্যাগ ফিল্ডটা ক্যাশ মেমোরির মধ্যে রাখা হয়। মানে ওখানে কিরকম হয় ব্যাপারটা, এই পার্টটা থাকে আমার ট্যাগ আর এখানে থাকে ডেটা। এই পুরো পোর্শনটা আমার ক্যাশ মেমোরির মধ্যে থাকে, কিন্তু ইন্ডেক্স পার্টটা বাইরে থাকে। ইন্ডেক্স সমানভাবে ইম্পর্টেন্ট, বাট সার্চিং হবে ইউজিং ট্যাগ, নট বাই ইন্ডেক্স। ক্লিয়ার?
এইটা ডেটা, এটা ট্যাগ, ইন্ডেক্স পার্টটাকে বাইরে রাখা হয়। তাহলে ডাইরেক্ট ম্যাপিং এর ক্ষেত্রে কি করা হয়, ওরা কিন্তু ট্যাগ ম্যাচ করে, ঠিক আছে। এবারে ট্যাগ যদি ম্যাচ করে তবে কিন্তু পরের ইন্ডেক্স পার্ট সার্চ করার প্রয়োজন পড়ে বা সার্চ করে, আদারওয়াইজ ওখান থেকে স্কিপ করে পরে পার্টে চলে যাবে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দা আমাদের ডাইরেক্ট ম্যাপিং। কিন্তু এখানে একটা সমস্যা হয়। সমস্যাটা কিরকম, ধর দুটো অ্যাড্রেসের কথা আমি বলছি। এরকম আমার ট্যাগ ফিল্ড 000101, আমার এটা হচ্ছে আমার ট্যাগ ফিল্ড, এটা ইন্ডেক্স। 000101, তারপর এটা 00011100। না, আমি তিনটেকেই ভাবছি। এখানে খেয়াল করে দেখ, এই তিনটে কিন্তু ডিফারেন্ট অ্যাড্রেস। এইটা, এই পুরোটা মিলে তো অ্যাড্রেস, এটা যা এটা তিনটেই কিন্তু আলাদা অ্যাড্রেস। কিন্তু যেহেতু ট্যাগ ফিল্ডটা আমরা তুলছি এখানে, তিনটেরই ট্যাগ কিন্তু সেম। তিনটে ট্যাগ যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু প্রসেসর বুঝতে পারবে না যে কোনটাকে নেবো, এটাকে নেবো, এটাকে নেবো, এটাকে নেবো। ওই জন্য ট্যাগের ক্ষেত্রে যদি সেম ট্যাগ হয়ে যায় তাহলে কিন্তু একটা সেটের মধ্যে ঢুকবে না। দ্যাট ইজ দ্য মেজর ড্রব্যাকস অফ দ্য ডাইরেক্ট ম্যাপিং। অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে যে যদি আমি এইটাকে নিই, ফার্স্ট অ্যাড্রেসের ডেটাটাকে নিই, তাহলে আমি সেকেন্ড অ্যাড্রেসটা কিন্তু এই সেটের মধ্যে নিতে পারবো না। তারপর আমি একটু আগে বলেছিলাম পুরো প্রোগ্রামটাকে আমরা ছোট ছোট কতগুলো টুকরোতে ভাঙি, ঠিক আছে। যদি এরকম হয় যে ধর আমি বললাম যে একটা টুকরোর অ্যাড্রেস এইটা, এর মধ্যে বেশ কিছু ইনস্ট্রাকশন আছে, আর একটা টুকরো করেছি সেটা এটা, তার একটা ট্যাগ ভ্যালু আছে, এরকম ভাবে বলছি। এবার দেখা গেল এই ট্যাগ এবং এই ট্যাগ সেম হয়ে গেছে, বা এরকম হতে পারে যে এই ট্যাগের আন্ডারে যা ডেটা আছে সেগুলো সবকটাকে একসঙ্গে নেওয়া যাচ্ছে না। আমি টুকরো করেছি ঠিক কথা, কারণ আর ট্যাগ সার্চ করে হয় যেহেতু, তাহলে এই ডেটাটা যা ট্যাগ, এটারও তাই ট্যাগ, এটারও তাই ট্যাগ যদি হয়, তাহলে এই পুরোটার মধ্যে পুরোটাকে নিয়ে যাওয়া যাবে না। কি করতে হবে, আমি এই তিনটেকে ডিস্ট্রিবিউট করতে হবে। এটার প্রথমটা এখানে নিলাম, সেকেন্ডটা এখানে পাঠিয়ে দিলাম, থার্ডটা এখানে পাঠালাম। দ্যাট ইজ পসিবল। তাহলে এইবার ধর যখন প্রোগ্রাম এক্সিকিউশন হবে, ধর ইনস্ট্রাকশন 1, তারপরে ইনস্ট্রাকশন 2, তারপরে ইনস্ট্রাকশন 3 আমরা পরপর এক্সিকিউট করছে। দেখা যাচ্ছে ইনস্ট্রাকশন 1 আমার ফার্স্ট পেজ, সেকেন্ড ইনস্ট্রাকশন সেকেন্ড পেজে আছে। তাহলে যখন প্রসেসর খুঁজছে প্রথম ইনস্ট্রাকশনটা এইটা থেকে পেয়ে গেল, দ্বিতীয়টা যখন খুঁজছে তখন কিন্তু এটাকে সরিয়ে আবার এটাকে আনতে হবে, তবে কিন্তু পাবে, which is known as the page replacement। তাহলে এই ডাইরেক্ট ম্যাপিং এর ক্ষেত্রে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যেহেতু এদের সেম ট্যাগের ভ্যালু আমি একই সেটের মধ্যে নিতে পারবো না বা একই পেজের মধ্যে নিতে পারবো না, সেই কারণে এখানে কিন্তু বারবার পেজ ফল্ট হবে। এবং পেজ ফল্ট হওয়া মানেটা কি? পেজ ফল্ট হওয়া মানে হচ্ছে এটা পেলাম না, আবার একটা নতুন এরকম পেজকে তুলে আনা হলো যার মধ্যে হয়তো সেকেন্ড ইনস্ট্রাকশনটা আছে। এই পেজ ফল্ট রেশিওটা কিন্তু তখন অনেক বেশি ইনক্রিজ করতে আরম্ভ করে। সো দ্যাট ইজ দ্য মেজর ড্রব্যাকস অফ দ্য ডাইরেক্ট ম্যাপিং। শুধু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ট্যাগ আর ইন্ডেক্স ফিল্ড এবং ট্যাগ ধরে সার্চ করা হয়, ইন্ডেক্স পার্টটাকে বাইরে রাখা হয়, ইন্ডেক্স ধরে সার্চ করা হয় না। এবং ট্যাগ ধরে সার্চ করার কারণটি হচ্ছে টু মিনিমাইজ দ্য সার্চিং টাইম, এটাই হচ্ছে বেসিক্যালি মেন কারণ। কিন্তু এখানে আরেকটা বলে দিই, ইন্ডেক্স পার্টটাকে ফার্দার দুটো ভাগে ভাগ করি আমরা। কিরকম হয়, অ্যাকচুয়ালি যে অ্যাড্রেসিংটা থাকে, দ্যাট অ্যাড্রেসিং ইজ লাইক দিস। এখানে প্রথম পার্টটা থাকে ট্যাগ, প্রথম পার্টটা থাকে ট্যাগ, সেকেন্ড পার্টটা আমি বলেছিলাম ইন্ডেক্স পার্ট। এই ইন্ডেক্স পার্টটাকে ফার্দার দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে আমরা বলছি ব্লক আর আরেকটা পার্টকে আমরা বলছি ওয়ার্ড। এই পুরো পোরশনটাকে আমরা বলছি ইন্ডেক্স, ইন্ডেক্স, ঠিক আছে। এই পুরো পোরশনটাকে আমরা বলছি ইন্ডেক্স আর এই পার্টটাকে আমরা বলছি ট্যাগ। তাহলে ইন্ডেক্স দুটো ফার্দার পার্টে ভাঙা থাকে, একটাকে আমরা বলছি ওয়ার্ড, একটাকে বলছি ব্লক। এই দুটো মিলেই তবে কিন্তু ইন্ডেক্স পার্টটা আসছে, আর আরেকটাকে আমরা বলছি ট্যাগ পার্ট। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের ডাইরেক্ট ম্যাপিং। ডাইরেক্ট ম্যাপিং এর অসুবিধাটা বললাম। ডাইরেক্ট ম্যাপিং এর অসুবিধার জন্য কি করা হয়, আমরা কতগুলো ডিফারেন্ট সেট, এই যে বললাম যে সেম ট্যাগ হলে আমি একটার মধ্যে নিতে পারবো না, বারবার পেজ ফল্ট ইনক্রিজ করে যাবে। এটার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে এই পুরো জিনিসটাকে আমি দুটো তিনটে এরকম সেটে ভাগ করি। ব্যাপারটা কি, এটাকে আমরা বলি 2 ওয়ে অর 3 ওয়ে। 2 ওয়ে যদি হয় তাহলে তার মধ্যে কি কি থাকবে, একটা ট্যাগ থাকবে,
এখানে ডেটা থাকবে, আবার এইখানে আবার একটা ট্যাগ থাকবে, ডেটা। ঠিক আছে, তাহলে এই রকম ভাবে যদি থাকে তাহলে আমরা এটাকে বলবো টু ওয়ে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলবো, এইটা হচ্ছে বেসিক্যালি দা টু ওয়ে ক্যাশ। ঠিক আছে, তাহলে টু ওয়ে ম্যাপিং যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, টু ওয়ে ম্যাপিং এর ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে দুটো ডিফারেন্ট ট্যাগ, দুটো ডিফারেন্ট জায়গা, আই মিন সেটা হচ্ছে যে যেহেতু সেম ট্যাগ, ধর এটা 000, এটাও 000, তাহলে এখানে 000 বলে এই ডেটাটা এখানে নিতে পারবো, আবার এখানে 000 পরেরটা আবার এখানে নিতে পারবো, যেহেতু এরা দুটো ডিফারেন্ট ওয়েতে আছে, এটা একটা ওয়ে, এটা একটা, এটাকে আমরা সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং বলি। এই যে সেট বলছি না, এটা হচ্ছে একটা সেট, এটা হচ্ছে আরেকটা সেট, এরকম অনেকগুলো সেট নেওয়া যায়, যতগুলো সেট নেবো ততগুলো ওয়ে বলবো। যদি দুটো সেট নিই তাহলে বলবো টু ওয়ে, তিনটে সেট নিলে বলবো থ্রি ওয়ে, চারটে সেট নিলে বলবো ফোর ওয়ে। ঠিক আছে, এই যে টু ওয়ে সেট বা রাদার দ্য সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় মেরিটটা কি, সব থেকে বড় মেরিট হচ্ছে এই যে ডাইরেক্ট ম্যাপিং এর সমস্যাটা সেটা ওভারকাম করা যায়, কিন্তু একটা ডিমেরিট আছে, এটা কিন্তু ভীষণ এক্সপেন্সিভ মেমোরি সিস্টেম। ক্লিয়ার, এটা সবসময় ইমপ্লিমেন্ট করাটা এত ইজি নয়, এটা ভীষণ কস্টলি হয়ে যায়, যার জন্য কিন্তু সব জায়গায় কিন্তু আমরা এই মেমোরি বা এই ম্যাপিংটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি না। সো দ্যাট ইজ দ্য ক্যাশ ম্যাপিং। আমরা ক্যাশ ম্যাপিং এর অঙ্ক আজকে ঢুকছি না, মাথার উপর দিয়ে তোদের বেরিয়ে যাবে, জাস্ট এই পার্টটাকে একটুখানি দেখে নে। আচ্ছা, হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি যে প্রথম যেটা ফুলি অ্যাসোসিয়েটিভ মেমোরি ছিল সেটার সাথে যদি কোনো ডিরেক্ট ম্যাপিং এর ডিফারেন্সেস বলে তাহলে ব্যাপারটা কি বুঝবো, মানে ওই দুটোর মধ্যে ডিফারেন্স বলে দিই, ভালো প্রশ্ন, বেশ বলে দিই। ডাইরেক্ট ম্যাপিং এর ক্ষেত্রে যেটা করা হয়েছে, ডাইরেক্ট ম্যাপিং এর ক্ষেত্রে কিন্তু এরকম নয় যে পুরো ফিজিক্যাল অ্যাড্রেসটাকে ধরে নিয়ে আমি সার্চ করছি, তা নয়। ডাইরেক্ট ম্যাপিং এর ক্ষেত্রে প্রথমে কিন্তু ট্যাগ ধরে সার্চ হচ্ছে, কারণ অ্যাড্রেসটাকে ট্যাগ এবং ইন্ডেক্স দুটো ফিল্ডে আমরা ভেঙে ফেলেছি। এবার আমরা সার্চ করব ডেটাটাকে ট্যাগটাকে ধরে, শুধুমাত্র ট্যাগ ধরে আমরা সার্চ করব, কিন্তু ইন কন্ট্রাডিকশন উইথ ডাইরেক্ট ম্যাপিং ওখানে পুরোটাই কিন্তু অ্যাড্রেস থাকবে আর তার সঙ্গে শুধু ডেটা থাকবে। এখানে পুরো অ্যাড্রেসটা এখানে থাকবে, এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটা থাকে না, এটা দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়, ট্যাগ পার্টটা থাকে, ইন্ডেক্স পার্টটাকে ভাগ করে দেওয়া হয়। তার মানে কি, ধর ডাইরেক্ট ম্যাপিং এর সমস্যাটা কি হয়, ডাইরেক্ট ম্যাপিং এ আমরা পুরো অ্যাড্রেসটাকে সার্চ করছি, কিন্তু আমরা অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এ কিন্তু পুরো অ্যাড্রেসে সার্চ করছি না, কেবলমাত্র কিন্তু এই ট্যাগ পার্ট ধরে সার্চ করছি। ট্যাগ যদি ম্যাচ করে তাহলে ইন্ডেক্স ম্যাচ করাবো, আদারওয়াইজ করাবো না। তার মানে এক্ষেত্রে সার্চিংটা অনেক ফাস্ট হয়। এটা হচ্ছে বেসিক্যালি তো ডিফারেন্স। আর মেরিট আর ডিমেরিটটাকে এর সঙ্গে ইমপ্লিমেন্ট করা যায়, সেটা হচ্ছে যে ডাইরেক্ট ম্যাপিং কম্পারেটিভলি লো কস্ট, ইজি টু ইমপ্লিমেন্ট, ফাস্টেস্ট। আর অ্যাসোসিয়েটিভ এর ক্ষেত্রে কি হয়, এটা কম্পারেটিভলি কস্টলি আর এটা ফাস্টেস্ট, বাট ইট ইজ নট ইজি টু ইমপ্লিমেন্ট। ঠিক আছে, বোঝা গেছে? ইয়েস স্যার। কোনো ডাউট আছে এটুকুর মধ্যে? বেশ, আচ্ছা এবার এখানে আরেকটা জিনিস শুধু একটু বলে দিই, আমরা কিন্তু এটার অঙ্ক আজকে ঢুকলাম না, এটার অঙ্ক কিন্তু আমরা নেক্সট দিন ঢুকবো। এটার অঙ্কটা একদিনে দুটো করলে বেরিয়ে যাবে থেকে। তাহলে স্যার মানে ইজি টু ইমপ্লিমেন্টেশনে ডিরেক্ট ম্যাপিং বেটার। আরেকবার বুঝতে পারিনি স্যার, ইজি টু ইমপ্লিমেন্টেশনে কোনটা বেটার, ডিরেক্ট ম্যাপিং না অ্যাসোসিয়েটিভ ম্যাপিং? আচ্ছা, ইজি ইমপ্লিমেন্টেশন ইজি হচ্ছে ডাইরেক্ট ম্যাপিং, সবথেকে ওকে স্যার। এই ডাইরেক্ট বলছি, অ্যাসোসিয়েটিভ ম্যাপিং হচ্ছে সবথেকে ইজি, সরি অ্যাসোসিয়েটিভ ম্যাপিং হচ্ছে সবথেকে ইজি আর ডাইরেক্ট ম্যাপিং তার থেকে কমপ্লিকেটেড। কম্পারেটিভলি যদি ভাবি তাহলে এই সিকোয়েন্সে কমপ্লেক্সটা বেড়ে যায়, অ্যাসোসিয়েটিভ এর পরে ডাইরেক্ট, ডাইরেক্ট এর পরে কিন্তু সেট অ্যাসোসিয়েটিভ। আচ্ছা, আর নেক্সট হচ্ছে মিস পেনাল্টি বলে একটা কনসেপ্ট আছে। নাও হোয়াট ইজ মিস পেনাল্টি? মিস পেনাল্টি মানে হচ্ছে যে আমরা বললাম যে যখন কোনো ক্যাশ সার্চ করা হচ্ছে, ক্যাশ সার্চ করতে গিয়ে কি হলো, আমি বললাম যে যদি সেটা অ্যাভেলেবেল হয়, দেখলাম যে আমরা যেটাকে সার্চ করছি দ্যাট ইজ অ্যাভেলেবেল ইন দা মেমোরি,
যদি এইরকম একটা সিচুয়েশন হয় তাহলে আমরা কি বলবো যে এইটা কিন্তু আমাদের পারপাস সার্ভ করছে, যে হিট করলো, হিট করা মানে আমি কিন্তু ডেটাটাকে পেয়ে যাচ্ছি। তাহলে ডেটাকে যখন পেয়ে যাচ্ছি তার মানে আমার কিন্তু পারপাস সার্ভ হলো এবং এটা আমাকে কোনো সমস্যা তৈরি করলো না। কিন্তু যদি আমি ডেটাটা না পাই, সাপোজ আমি পেলাম না, এর মধ্যে হতেই পারে এরকম যে আমি ডেটাটা পাচ্ছি না, যদি না পাই তাহলে কি হবে, আমাকে আবার কিন্তু র্যাম থেকে ডেটাটাকে তুলে নিয়ে আসতে হচ্ছে ক্যাশে। তাহলে এইটা করতে গেলে কি হয়, দুটো সমস্যা তৈরি হয়। একটা হচ্ছে একটা পেজ রিপ্লেসমেন্ট করতে হয়। কিরকম ব্যাপারটা, ধর এইটা হচ্ছে আমার প্রোগ্রাম 1 এর, দেখালাম একটু আগে 4টে পেজ, এইটা প্রোগ্রাম 2 এর 2টো পেজ বা 3টে পেজ, এইটা হচ্ছে আমার ক্যাশ। ক্যাশের মধ্যে আমার ম্যাক্সিমাম 3টে পেজ ধরতে পারে। তাহলে আমি ধরলাম এইটা এসছে এখান থেকে, এখান থেকে, আর এইটা গেছে এখান থেকে, এই 3টে ঢুকেছে। এবারে এমন একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে হবে যেটা এইখানে আছে। তাহলে এইটাকে যদি তুলে আনতে হয় তাহলে এখানে অলরেডি 3টে বসে আছে, তাহলে 3টের মধ্যে যে কোনো একটাকে আমাকে বার করতে হবে। এই বার করা মানে এখান থেকে পপ করা, মানে আবার ব্যাক করিয়ে দেয় এখানে। এখন এইটার জন্য বেশ কিছু অ্যালগরিদম আমরা ফলো করি, যেমন FCFS, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে এসছে সে আগে যাবে, কিংবা লিস্ট রিসেন্টলি ইউজ, মানে সব থেকে কিছুক্ষণ আগের টাইমের মধ্যে যেটা সব থেকে কম ব্যবহার করেছে, কিংবা মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ, যেটা সব থেকে বেশিবার ব্যবহার করা হয়েছে। এরকম এক একটা বিভিন্ন রকম অ্যালগরিদম আছে, সেই অনুযায়ী হতে পারে। এমনকি এটা রাউন্ড রবিনও হতে পারে। যাই হোক, যে কোনো মেথডেই আমি কি করব, তখন যে এক্সিস্টিং 3টে পেজ থেকে যে কোনো একটা পেজকে ব্যাক করাবো, করে সেই জায়গাটাতে এটা ঢোকাবো। তাহলে এই যে করলাম, এটাকে আমরা বলছি পেজ রিপ্লেস করছি, ঠিক আছে। এই পেজ রিপ্লেসমেন্টের জন্য কিন্তু কি হয়, একটা প্রসেস চলছিল, চলতে চলতে সাপোজ তার পরের প্রসেসে যাচ্ছে, তখন এই পেজটা এখান থেকে গেল। এটার জন্য কি হয়, একটা পেজের জন্য একটা রিকোয়েস্ট আসে, সেই পেজটা তারপর এখানে রিপ্লেস হয়। এটাকে আমরা বলছি ডিমান্ড পেজিং। ক্লিয়ার? পেনাল্টিটা কি, পেনাল্টি হচ্ছে একটা প্রসেস চলছিল, ডেটা চাইলো, দেখা গেলো পাওয়া গেল না, তাহলে কি হবে, তাকে ওয়েট করতে হবে। ওয়েট করা মানে কি, এখান থেকে আবার যাবে, তারপরে এটা সরে যাবে, এটা যাবে, তারপরে ও ডেটাটা পাবে। এই যে টাইমটা ওয়েস্ট হচ্ছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য পেনাল্টি। তার মানে আমরা যখনই এরকম করছি বা কোনো একটা ডেটা পাচ্ছি না, তখনই কিন্তু আমাদের কিছুটা হলেও সময় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ক্যাশ পেনাল্টি। এখানে আরেকটা জিনিস আমরা বলে দিই, যখন ডেটা সার্চ করা হয়, আমরা ধরে নিচ্ছি যে ডেটাটাকে সার্চ করছে কোথা থেকে, ডেটাটা সার্চ করছে হচ্ছে আমাদের ইয়ে থেকে, কি বলে, ক্যাশ মেমোরি থেকে। ক্যাশ মেমোরি থেকে ডেটা সার্চ করার সময় র্যান্ডম সার্চ হতে পারে বা যেভাবেই হোক, সিকোয়েন্সিয়াল সার্চ হতে পারে, যে কোনো একটা সার্চিং করছে। সমস্যাটা কোথায় হয়, সমস্যাটা হচ্ছে আমি বললাম যে আমি একটা ইনস্ট্রাকশনকে সার্চ করতে চাই, যে প্রসেসর মাইক্রোপ্রসেসর একটা ইনস্ট্রাকশন চাইছে এখান থেকে। তাহলে এরকম বললাম যে অ্যাড R1 R2, তাহলে এইটা যখন এটাকে আমরা অপকোড বলছি, তাহলে অপকোডটাকে নিয়ে আসছে, যখন অপকোড নিয়ে আসছে তখন অপারেন্ট আসবে না, কারণ মেমোরি একজন একভাবেই ব্যবহার করতে পারে, দুজন একসঙ্গে ব্যবহার করতে পারে না। এই সমস্যাটা কিন্তু আগেকার ক্যাশগুলোতে ছিল। তারপরে বলা হলো না, এরকম ভাবে সম্ভব না, কারণ এতে প্রসেসর এফিসিয়েন্সি আমরা আগের দিন বলে দিয়েছিলাম, থ্রুপুট এবং এফিসিয়েন্সি, আর প্রসেসর ইউটিলাইজেশন, 3টে ফ্যাক্টর বলেছিলাম, আমি আবার বলে দিচ্ছি। থ্রুপুট মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন পার ইউনিট টাইম, দ্যাট ইজ থ্রুপুট। এফিসিয়েন্সি হচ্ছে টোটাল নাম্বার অফ কারেক্ট ইনস্ট্রাকশন এক্সিকিউটেড পার ইউনিট টাইম। আর ইয়ে হচ্ছে তোর ইউটিলাইজেশন হচ্ছে টোটাল টাইম, ইয়ে কি বলে তোর, প্রসেসর বিজি টাইম ডিভাইডেড বাই টোটাল টাইম অফ এক্সিকিউশন। ঠিক আছে, ঠিক একইভাবে আইডল টাইমও একটা হয়, টোটাল আইডল টাইম ডিভাইডেড বাই টোটাল ইউজ টাইম বা এক্সিকিউশন টাইম। যাই হোক, তাহলে এখানে কি হবে, যখন এটা সার্চ করতে যাচ্ছে তখন একটা যখন এটা আসছে তখন এই দুটো আসছে না, আবার যখন এটা আসছে তখন এগুলো আসছে না। এই সমস্যাটার জন্য করা হলো কি, ক্যাশকে বলা হলো স্প্লিট করে দেওয়া হবে। কিরকম ভাবে, এটা একটা ক্যাশ, এটা একটা ক্যাশ, এর মধ্যে সব অপকোড গুলো আছে আর এর মধ্যে অপারেন্ট গুলো আছে। তাহলে যে সময় অ্যাডটা আসছে সে সময় কিন্তু আরো ওয়ানও চলে আসবে, কারণ এরা দুটো সেপারেট মেমোরি একসঙ্গে সার্চ হতে পারে, বাট সেম মেমোরি নেভার বি সার্চ ইন দ্য সেম টাইম। ক্লিয়ার? তাহলে এই যে ক্যাশ টেকনিকটা ইউজ করলাম, এটাকে আমরা বলছি দিস ইজ L3 ক্যাশ অর স্প্লিটেড ক্যাশ। L3 ক্যাশ অথবা স্প্লিটেড ক্যাশ, এই মেমোরিটাকে, এই ক্যাশটাকে আমরা বলি স্প্লিটেড ক্যাশ। ক্লিয়ার?
বেশ, এখানে আমরা পরের দিন বললাম যে ক্যাশ মেমোরি ইয়ের অঙ্কগুলো করবো। এই অঙ্কটা পুরোটাই সময় চলে যাবে, অঙ্কটা একটু একটু লাগে, কিন্তু অঙ্কটা করতেই হবে, অঙ্ক আসবেই। এখানে শুধু বলে দিই কি রকম প্রশ্ন আসে। অ্যাভারেজ অ্যাক্সেস টাইম প্রশ্ন আসে। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্যাশ পেনাল্টি কাকে বলছে, ক্যাশ হিট রেশিও কাকে বলে, মিস রেশিও কাকে বলে, স্প্লিটেড ক্যাশ কাকে বলে, ক্যাশ কত রকমের, L1 L2 L3 তিন রকমের ক্যাশ হয় এইটা। আর তিনটে ম্যাপিং এর শর্ট নোট, একদম আমি বারবার করে বলেছি, তিনটে ম্যাপিং এর যে কোনো একটা ম্যাপিং আসবেই, এবং তিনটে ম্যাপিং যতক্ষণ না ভালো করে পড়বি ততক্ষণ আমি কিন্তু পরের দিন অঙ্কগুলো করাতে পারবো না। আমি চাইছি এই উইকেই যদি একটা সময় হয় তাহলে আমি অঙ্কগুলো একটু করিয়ে দেবো, ঠিক আছে? আমি দেখছি কবে একটা সময় হয় সেই ডেটে, তাহলে আমি একটুখানি অঙ্কগুলো জাস্ট করিয়ে দেবো, ঠিক আছে? আর আর্কিটেকচারের বই আছে তো সব দুজনের কাছেই? হ্যাঁ স্যার আছে। স্যার আমার কাছে স্যার ওই টিকে ঘোষ আর মরিস ম্যানের বইটা আছে। দুটোই ভালো বই, দুটোই অত্যন্ত ভালো বই, ঠিক আছে? তবে ম্যাপিং এর জন্য আমি কিন্তু প্রেফার করবো মরিস ম্যানও। সেটাও না, আরো ভালো বই হয়েছে পি চক্রবর্তী। স্যার স্যার আপনিও তো নোট দিয়েছেন, সেটাও তো দেখলাম। তাহলে নোটটা থেকে পড়, নোটটা থেকে পড়, নোটটা থেকে পড়, আর কিচ্ছু পড়তে হবে না। ক্যাশ ম্যাপিং এর নোটটা থেকে পড়, আর অন্য কোনো স্ট্রাকচার সহ দেয়া আছে দুটোই। হ্যাঁ স্যার নোট সেন্ড করেছেন এখন? না, আমি সেদিনকে করে দিয়েছিলাম না। আচ্ছা, তোর কেন তোকে পাঠাইনি? আমার ধারণা পাঠিয়েছি। দাঁড়া এক মিনিট হোল্ড কর, তাহলে আমি দেখে নি। দাঁড়া, যদি না থাকে আমি পাঠিয়ে দিচ্ছি, এক মিনিট দাঁড়া। তো আমি পাঠিয়েছি মনে হচ্ছে নোট তোকেও। স্যার আমি নোটগুলো স্যার প্রমিতাকে পাঠিয়ে দিচ্ছি তাহলে। তাহলে পাঠিয়ে দে তো, খুব ভালো হয়। তাহলে তুই প্রমিতাকে তাহলে পাঠিয়ে দে, ঠিক আছে? আমি কিন্তু বারবার করে বলছি, আমি এই উইকের মধ্যে কিন্তু আরেকটা দিন এক্সট্রা আমি করাবো, করিয়ে আমি ম্যাপিং এর অঙ্কগুলো করিয়ে দেবো। তার আগে অবশ্যই কিন্তু তোরা পড়ে রাখবি, আজকেই একবার রাত্রিবেলা পড়ে নিবি, নাহলে কিন্তু ভুলে যাবি, মনে থাকবে না, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আচ্ছা, দুজনকেই বলছি, আমাদের কিন্তু মার্চ থেকে যদি এক্সাম স্টার্ট হয় তার মধ্যে কিন্তু যতটা সম্ভব আমি শেষ করতে পারছি আমি শেষ করে দেবো। আর মোস্ট প্রবাবলি আমি জানি না কিভাবে কি এক্সাম হবে। ডাব্লিউবিটির এক্সাম এবারে তো আমার মনে হচ্ছে আবার সেই অ্যাসাইনমেন্ট বেসিসেই হবে, যতদূর পর্যন্ত এখনো মিটিং এ যা ঠিক করা আছে, জানি না কি হবে। আর বর্ধমান ইউনিভার্সিটি কি বলেছে? তো প্রমিতা, তোদের কিছু বলেছে এক্সাম কিভাবে হবে? না স্যার এখনো তো কিছু বলেনি, মানে কিছুই বলেনি। অফলাইন অনলাইন কিছুই বলেনি? না না না। আচ্ছা, সম্ভবত তোদের অনলাইনে হবে, কারণ অফলাইনে কিন্তু ইউজিসি কোনো দেয়নি, ইনস্ট্রাকশন বলেনি এখনো পর্যন্ত। সেই জন্যই মনে হচ্ছে এটা ইয়েতেই হবে, কি বলে, অনলাইনেই হবে মনে হচ্ছে এক্সাম। এনিহাউ হোয়াটএভার, যাই হোক, আমরা প্রস্তুত থাকি সবকটার জন্যই, যতটা করা যায়। এত শর্ট টাইমে তোদের পেলাম আমি। পাঠিয়ে দিয়েছি, দেখ। হ্যাঁ হ্যাঁ ঢুকলো। ঠিক আছে, ঠিক আছে, ওটা পড়ে রাখ। আমি কিন্তু কাল পরশুর মধ্যেই জানাবো কবে আমি এক্সট্রা ক্লাসটা নেবো। ওকে স্যার। ঠিক আছে, ওকে।